হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব বিবর্তন এবং অভিব্যক্তি অভিযোজন, যেটা আমরা পড়ছিলাম। আগের দিন আমরা ল্যামার্কের মতবাদ এবং ল্যামার্কের সপক্ষে ও বিপক্ষে কিছু যুক্তি এবং কিছু উদাহরণ পড়েছিলাম। আজকে আমরা ল্যামার্ক থেকে ডারউইনে চলে যাব এবং ল্যামার্কবাদের কী কী ত্রুটি ছিল সেটা থেকেই শুরু করব। মানে আগের দিনে যা পড়েছি সেটা রিক্যাপ থেকেই আমরা কিন্তু শুরু করব। তো প্রথমেই আমি চলে আসি ল্যামার্কবাদের সীমাবদ্ধতা। ল্যামার্ক কি বলেছিল? অর্জিত গুণাবলীর বংশ পরম্পরায় সঞ্চালনের পক্ষে কোনো পরীক্ষায় যথেষ্ট ধনাত্মক সাক্ষ্য দিতে বিফল হয়েছে। অর্থাৎ কোন একটা অর্জিত বৈশিষ্ট্য, সেই অর্জিত বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো ছিল সেইগুলোর সপক্ষে যুক্তি কিন্তু দিতে ব্যর্থ হয়েছে। মানে সেটা পুরোপুরি কিন্তু ক্লিয়ারভাবে আমরা বুঝতে পারিনি। যেমন অর্জিত গুণাবলী, মানে এই যে জিরাফের কথা হচ্ছে, জিরাফ যেই আস্তে আস্তে লম্বা হয়েছে, যেটা আমাদের ল্যামার্ক বলেছিল, কিন্তু সেটা কিন্তু পরে ডিসঅ্যাপ্রুভ করে কে? ডারউইন। এবং সেটা ডিসঅ্যাপ্রুভ করে কি বলেছিল ডারউইন, সেটা সম্বন্ধে আমরা জানবো। তাহলে ল্যামার্কবাদের সীমাবদ্ধতা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ল্যামার্কবাদের সীমাবদ্ধতা কিন্তু ইম্পর্টেন্ট আছে এবং মনে রাখতেও হবে। তারপরে জিরাফের ক্ষেত্রে যে গলা লম্বা হওয়ার যে ব্যাপারটা ছিল, সেখানে সজ্ঞান প্রচেষ্টার কথা বলা হয়েছে, উদ্ভিদের ক্ষেত্রে তা দেখা যায় না। মানে এ ধরো যেগুলো ছিল যে জিরাফ আস্তে আস্তে লম্বা হতে 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 প্রজন্মের পরে লম্বা হয়ে আস্তে আস্তে কিন্তু সে একদম লম্বা হয়ে গেছে, এটা কিন্তু ফুল। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কি হবে? যেসব উদ্ভিদরা ছোট উদ্ভিদ, তারাও তো লম্বা হয়নি, তারা তো সেরকম ভাবেই আছে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ল্যামার্কবাদের সীমাবদ্ধতা দেখা যাচ্ছে। তাহলে ল্যামার্কবাদের সীমাবদ্ধতা অর্জিত গুণাবলী আর জিরাফের ক্ষেত্রে যে দুটো সীমাবদ্ধতা আছে সে দুটো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই দুটো জিনিস আমরা মনে রাখবো। নেক্সট যেটাই চলে আসি সেটা হচ্ছে নয়া ল্যামার্কবাদ। তাহলে এত কিছু ভুল ভ্রান্তির পরে আমরা নতুন একটা ল্যামার্কবাদ পেয়েছিলাম। সেটা কে বলেছিল? বিজ্ঞানী স্পেন্সার, কোপ, প্যাকার্ড, অসম প্রমুখ বিজ্ঞানী এবং এর মধ্যে গোল্ডস্মিথও ছিল। মূল বক্তব্য, ল্যামার্কবাদের সপক্ষে কিছু পরীক্ষা উপস্থাপিত করে বর্তমান বিজ্ঞানের আলোকে ত্রুটিগুলি দূর করে এক নব কলেবরে সাজানো হয়েছে। অর্থাৎ কি বলা হয়েছে এখানে? যে ল্যামার্কের যেসব ভালো জিনিসগুলো ছিল, মানে ল্যামার্কবাদের যে সপক্ষে কিছু যেগুলো একদম এক্সাক্ট দরকার বা যেগুলো সপক্ষে প্রমাণ ছিল, সেগুলো কিন্তু তার উপরে কাজ করা হয়েছে এবং যেগুলো ভুল ছিল সেই ত্রুটিগুলির উপরে ভিত্তি করে ত্রুটিগুলোকে কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং ল্যামার্কবাদের সপক্ষে কাজগুলো কিন্তু করা হয়েছে। কি করা হয়েছিল? সপক্ষে কাজগুলো করা হয়েছিল আর ভুলগুলো কিন্তু দূর করা হয়েছে। এবারে তত্ত্ব কি? জীবের অঙ্গের কার্যকরণ ও পরিবেশের সঙ্গে সম্পর্ক। অভিযোজনের মূল বক্তব্য, অর্থাৎ অঙ্গটা কাজ করছে কি না আর পরিবেশের সঙ্গে কি সম্পর্ক, সেটার থেকেই আমরা কিন্তু অভিযোজনের মূল বক্তব্য পাই। এবং সেটার থেকে দেখতে গেলে একটা পাতার যদি আমরা ম্যাগনিফাইং গ্লাস বা আমরা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখি, তার মধ্যে আমরা কলা দেখতে পাবো, কোষ দেখতে পাবো, সেখান থেকেই কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারবো। ডারউইনের মতবাদ, তাহলে ল্যামার্কের মতবাদ আমরা পড়লাম এবং ল্যামার্কের যে ত্রুটি বা সপক্ষে বিপক্ষে সব প্রমাণই আমরা পড়েছি। এবার ডারউইনের মতবাদ, ডারউইন কিন্তু ওই কথাগুলোই বলেছে, কিন্তু ডারউইনের মতবাদ কিন্তু আলাদা। চার্লস ডারউইন 1809 থেকে 1882 এই সময়কাল ছিল তার, কোশ্চেন আসে না। ইংল্যান্ডের স্ট্রেসবারিতে জন্মগ্রহণ করেন, এটা একটু মনে রাখবে। ঐতিহাসিক যাত্রা, এখানে এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, যে ঐতিহাসিক যাত্রার মধ্যে যে কোশ্চেনটা আছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ঐতিহাসিক যাত্রা কোথায় করেছিলেন? এইচএমএস বেগলে যে শিপটা ছিল, এইচএমএস বেগলে যে শিপটা ছিল সেটা কিন্তু মনে রাখতে হবে। এবং কোন মহাসাগরে তিনি গিয়ে এই কাজটি করেছিলেন? আটলান্টিক মহাসাগর। আর কোন দ্বীপপুঞ্জ? গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জতে গিয়ে তিনি কিন্তু এই যে জিনিসগুলো তিনি মতবাদ দিয়েছিলেন কিন্তু সেইগুলো এই সবের উপর ভিত্তি করে। তাহলে ডারউইন মূলত দ্বীপপুঞ্জ পরিভ্রমণ করেন, যা ছিল প্রকৃতির জীবন্ত ল্যাবরেটরি। অর্থাৎ আমি যদি প্রকৃতিকে জানতে চাই, তাহলে আমি কি ঘরে বসে যদি আমি সব কিছু বলি না এটা ডিসঅ্যাপ্রুভ করবো, এটা ভুল, এটা ঠিক, আমি তো বলতে পারি না। আমাকে বলতে গেলে সেই জায়গায় যেতে হবে যেখানে থেকে আমরা ওই ব্যক্তি অভিযোজন সম্পর্কে একদম পরিষ্কার ধারণা পাবো। তাহলে সেই জায়গায় যেতে গেলে আমাকে দ্বীপপুঞ্জকে বেছে নিতে হবে, যেখানে একটা জীব বৈচিত্র্য মানে একদম ভান্ডার আছে, সেখানে আমরা সমস্ত পরিমাণ জীব বৈচিত্র্য খুঁজে পাবো এবং সেখান থেকেই আমরা প্রকৃতির যে পরিবর্তন বা বিবর্তন সেগুলো আমরা বুঝতে পারবো। এখান থেকে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে গ্যালাপাগোস ফিঞ্চ
ও ঠোঁটের বৈচিত্র্য। দেখো ডারউইন কি লক্ষ্য করেন, গ্যালাপাগোস যে দ্বীপটা ছিল সেখানে ডারউইন কি লক্ষ্য করলো, যে ওখানে ফিঞ্চ পাখিগুলো থেকে মানে প্রধান ভূখণ্ডের যে ফিঞ্চ পাখি মানে এমনি সময় বা এমনি যেসব ভূখণ্ড আছে আলাদা আলাদা জায়গা, সেখানকার থেকে দ্বীপের যে ফিঞ্চ পাখি তাদের ঠোঁটের যে আকার সেগুলো কিন্তু আলাদা। তাহলে কি খুব ঘনিষ্ঠ প্রজাতির ফিঞ্চের মধ্যে ঠোঁটের গঠনের বিশেষ তারতম্য পরিলক্ষিত হয়, কারণ তাদের ঠোঁট বিভিন্ন প্রকার খাদ্য আহরণের জন্য পরিবর্তিত হয়েছে। অর্থাৎ এই যে দ্বীপপুঞ্জ থাকার জন্য তাদের বিভিন্ন প্রকার খাদ্য আরোহণ করতে হয়, সেই জন্য তাদের কিন্তু এই ঠোঁটটা পরিবর্তন হয়েছে। এবং এখান থেকেই কিন্তু ডারউইন তার মতবাদ দিতে শুরু করে। সবাই কিন্তু ডারউইন বুঝতে পারছে যে কেন এই বিবর্তন বা অভিব্যক্তি যে জিনিসগুলো ঘটছে সেগুলো সম্পর্কে কিন্তু বা এই দ্বীপপুঞ্জে এসে কিন্তু ডারউইন বুঝতে পারছে এবং এরপরে তিনি তার মতবাদগুলো দিয়েছিলেন। তো আমরা প্রাকৃতিক নির্বাচনবাদে চলে আসি। প্রাকৃতিক নির্বাচনবাদ সবচেয়ে যদি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে সেটা হচ্ছে কি প্রাকৃতিক নির্বাচনবাদ। কোশ্চেনটা খুবই আসে এবং এই যে প্রাকৃতিক নির্বাচনবাদ বা ন্যাচারাল সিলেকশন থিওরি পরীক্ষায় সবসময় আসছে এবং ভরে ভরে আসছে। এবং এই যে প্রাকৃতিক নির্বাচনবাদ কে দিয়েছিলেন, বিজ্ঞানী ডারউইন। কে দিয়েছিলেন, বিজ্ঞানী ডারউইন কিন্তু এই প্রাকৃতিক নির্বাচনবাদ সম্পর্কে বলেছিলেন। এবারে তিনি এই যে ভ্রমণ করেছিলেন যে গ্যালাপাগোস যে দ্বীপপুঞ্জে, সেই দ্বীপপুঞ্জে ভ্রমণের উপর থেকে তিনি কিন্তু এই গ্রন্থটি প্রকাশ করেন। কি গ্রন্থ? দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। অর্থাৎ প্রকৃতির নির্বাচন দ্বারা প্রকৃতি সিলেক্ট করে নেয় যে কাকে থাকবে, মানে কে এক্সটিংক্ট হবে আর কে মানে পৃথিবীতে বিরাজ করবে, প্রকৃতি ঠিক করে নেয়। তাহলে এখানে কিন্তু মানে প্রাকৃতিক নির্বাচন মানে কি বলতে চাইছে, যে ধরো দুজন আছে তাদের মধ্যে ঝগড়া ঝামেলা সবসময় হচ্ছে, এবারে যে সবচেয়ে সার্ভাইভ করতে পারবে, যার ক্ষমতা বেশি সেই তাকেই প্রকৃতি নির্বাচন করে দেবে, আর যার ক্ষমতা কম তাকে কি করবে, প্রকৃতি এক্সচেঞ্জ করে দেবে, বিলুপ্ত করে দেবে। তিনি কিন্তু এই প্রাকৃতিক নির্বাচনবাদ যে মতবাদ, সেই মতবাদে কিন্তু এই কথাটাই বলেছিলেন। এবং এই যে ডারউইনের যে বইগুলো, সেই বইগুলো কিন্তু আসে পরীক্ষায়। ডারউইনের বইয়ের নাম কিন্তু ইম্পর্টেন্ট, ডারউইনের বইয়ের নাম কিন্তু সবসময় দেয়। এবারে তাৎপর্য কি যাচ্ছে, ডারউইনিজম প্রকৃতিতে বিবর্তন কোন পদ্ধতিতে সংগঠিত হয় তার সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করে। অর্থাৎ ল্যামার্কবাদও আমাদের অভিব্যক্তির কিছু মতবাদ প্রমাণ করে, ডারউইনেরও কিছু মতবাদ কিন্তু অভিব্যক্তির প্রমাণকে সপক্ষে মানে একদম অ্যাপ্রুভ করে দেয়। সেইগুলো সম্পর্কে বা এই সবে আমরা প্রাকৃতিক নির্বাচনবাদ পড়লাম, এরপরে আরও ডারউইনের অনেক মতবাদ আছে সেগুলো সম্পর্কে পড়ব। তো আমরা প্রাকৃতিক নির্বাচনবাদ পড়েছি, যেটা কিন্তু ডারউইনের একটা মানে বড় একটা মতবাদ এবং পরীক্ষায় খুবই আসে। প্রাকৃতিক নির্বাচনবাদ বলতে কি বোঝো এবং উদাহরণ দিয়ে বোঝাও, এরকম কোশ্চেন আসে। এরপর হচ্ছে অত্যাধিক হারে বংশবৃদ্ধি। অত্যাধিক হারে বংশবৃদ্ধি করাই হলো জীবের সহজাত বৈশিষ্ট্য। অর্থাৎ যারা কতিপয় উদ্ভিদ বা নিম্ন শ্রেণীর উদ্ভিদ তাদের কিন্তু অত্যাধিক হারে বংশবৃদ্ধি ঘটে, ফলে জ্যামিতিক ও গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি ঘটে। যেমন 3 কোটি মানে একটি স্ত্রী স্যালমন মাছ ঋতুতে প্রায় 3 কোটি ডিম পারে, মানে একটা মাছ থেকে 3 কোটি ডিম হবে। তাহলে সেখানে কিন্তু অত্যাধিক হারে বংশবৃদ্ধি ঘটছে। তাহলে এখানে কি হচ্ছে, এই যে উদাহরণটা আছে এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে 12 কোটির যে গল্পটা, সেটা আমরা দেখি। একটি ঝিনুক একবারে প্রায় 12 কোটি ডিম্বাণু উৎপন্ন করছে। কি করছে, একবারে কতটা উৎপন্ন করছে, 12 কোটি। তাহলে একটি ঝিনুক থেকে 12টি কোটি, আবার এই 12টি কোটি ঝিনুক যখন আবার হবে, মানে 12 কোটি ঝিনুক থেকে আবার ডিম্বাণু উৎপন্ন হবে, তার মানে কি জ্যামিতিক হারে গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি ঘটবে। তারপরে আসছি হাতির যে গল্পটা, একজোড়া হাতি থেকে উৎপন্ন সকল যদি হাতি বেঁচে থাকে, মানে এই দুটো হাতি আছে, এখান থেকে যদি সকল হাতি বেঁচে থাকে তাহলে 750 বছর পরে হাতির সংখ্যা হবে 1,90,00,000। অর্থাৎ হাতি 12 বছরে, কিন্তু এটা মনে রাখতে হবে, হাতি কিন্তু 12 বছরে একবার মাত্র কি করে, প্রসব করে। এত কিছু সত্ত্বেও কিন্তু মানে 1,90,00,000 হচ্ছে, এবং এগুলো সবই কিন্তু আমাদের ডারউইনের মতবাদ। সীমিত খাদ্য ও বাসস্থান, মানে ভূপৃষ্ঠের আয়তন দিনকে দিন বেড়ে যাচ্ছে, বাড়ছে না। আয়তন এবং বাসস্থান, খাদ্য সীমিত। মানে আজকে যদি পৃথিবীর জনসংখ্যা 800-900 কোটি হয়ে যায়, পৃথিবীর পরিধি তো বাড়বে না, পৃথিবীর মতো থাকবে। খাদ্যের অবস্থা বা খাদ্যের যে পরিমাণ সেটাও মানে বাড়ছে না।
উল্টে কি হয়ে যাচ্ছে, মানুষ বাড়ার জন্য, পৃথিবীর জনসংখ্যা বাড়ার জন্য বাসস্থান কমে যাচ্ছে এবং আমরা কি করছি, জঙ্গল কেটে গাছপালা কেটে সেখানে আমরা কি বসতি করছি, তাহলে সেখানে তো গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে চাষের জমিও হচ্ছে না। তাহলে একদিক থেকে বাসস্থান বাড়ানোর জন্য আমরা কি করছি, গাছপালা কেটে দিচ্ছি, আর আরেক দিক থেকে বাসস্থান বাড়ানোর জন্যই আমাদের কিন্তু খাদ্যের পরিমাণ কিন্তু খুবই পরিমাণে কমে যাচ্ছে। এবারে খুব একটা ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। কি আছে, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট যদি আমি ধরি অর্ডারে, তাহলে প্রাকৃতিক নির্বাচনবাদ, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, এগুলো আসবে। জীবেদের সংখ্যা বৃদ্ধি ও খাদ্য ও বাসস্থানে সীমিত থাকায় জীবকে বেঁচে থাকার জন্য কঠিন প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হয়। এটি তিনভাবে চলে। তো আমি প্রথমে আগে বলছি যে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কি। তো আমি যদি প্রথমে বলি, ধরো একটা বাঘ, এদিকে 2 নম্বর আরেকটা বাঘ, তাহলে এদের মধ্যে মাঝখানে একটাই খাদ্যের উৎস আছে। তাহলে এই খাদ্যের উৎসটাকে কে পাবে, মানে এই খাদ্যের উৎসটাকে টার্গেট করলে কে খেতে পারবে সেটা আমাকে জানতে হবে। যে স্ট্রাগল করতে পারবে, যে বেশি যুদ্ধ করতে পারবে, সেই খেতে পারবে। তো সেগুলো তো আমরা কম বেশি জানি। এবং এই যে ব্যাপারটা হচ্ছে, এই মানে মাঝে মাঝে কি হয়, নিজেদের মধ্যে সংগ্রাম, আমার সাথে অন্য কারো সংগ্রাম এবং প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম। তাহলে এই অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম যেটা আমাদের প্রাণীদের মধ্যে ঘটছে, সেটা কিন্তু সব রকমভাবে হতে পারে। তো প্রথমে আমরা কিসে চলে আসি, প্রথমে আমরা চলে আসছি হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। আন্তঃপ্রজাতিক সংগ্রামে কি হয়, নিজের প্রজাতিভুক্ত অর্থাৎ বাঘেদের মধ্যে, সিংহদের মধ্যে, হরিণদের মধ্যে যে সংগ্রাম, মানে খাদ্যের জন্য দুটি বাঘের লড়াই। পরীক্ষায় আসবে যে আন্তঃপ্রজাতিক সংগ্রাম বলতে কি বোঝো, উদাহরণ দাও, একদম আসে পরীক্ষায়, সবসময় কোশ্চেনগুলো আসে, মনে রাখো। নেক্সট হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম, অর্থাৎ ইন্ট্রা স্পেসিফিক, বিভিন্ন প্রজাতি যেমন বাঘ, হরিণ, বাঘ, সিংহ, এদের মধ্যে সংগ্রাম, এই কোশ্চেনও আসতে পারে, আন্তঃপ্রজাতি সংগ্রাম। নেক্সট হচ্ছে প্রতিকূল পরিবেশের সঙ্গে, অর্থাৎ আমার বাঘের সমস্যা হচ্ছে, যুদ্ধ হচ্ছে, তারপর বাঘের সাথে হরিণের হচ্ছে। এবার প্রতিকূল পরিবেশ, যখন খরা হবে, বন্যা হবে, তখনও তো সংগ্রাম করতে হবে। ধরো একটা বাঘ থাকতো, এবার সেখানে বন্যা হয়ে সমস্ত পশু পাখি সব ভেসে চলে গেছে, ওর তো খাবার কিছু নেই, তাহলে সেটাও তো একটা সংগ্রাম, সেখানেও তো ওকে এক্সটিংক্ট হতে হবে, বেঁচে থাকতে হবে, সেটাই কিন্তু পরিবেশের সঙ্গে তাকে সংগ্রাম করতে হবে। তাহলে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কিন্তু যদি আমরা বলি 3 ভাগে ভাগ হচ্ছে। একটা কি আছে, হ্যাঁ, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কি আছে, অন্তঃপ্রজাতিক এবং প্রতিকূল পরিবেশের সঙ্গে। অর্থাৎ আরেকবার বলছি, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম আছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম, যেখানে নিজেদের মধ্যে সংগ্রাম, আন্তঃপ্রজাতিক যেখানে একটা প্রজাতি এবং অপর প্রজাতির মধ্যে সংগ্রাম, এবং প্রতিকূল পরিবেশ মানে পরিবেশের যেসব অদৃষ্ট, যেমন খরা, বন্যা, সেইগুলো যেসব পরিবেশের যেসব খারাপ দিক, যেরকম খরা হয়, বন্যা হয়, সুনামি, এইগুলোর সাথে সংগ্রাম হলে পরিবেশ বা প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম। তাহলে এই 3টে জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে। কোন পয়েন্ট থেকে, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম থেকে আমাদের এই 3টে পয়েন্ট মনে রাখতে হবে। এবার আমরা নেক্সট পয়েন্টে চলে আসি, কি আছে, ভেদ বা প্রকরণ, ভেরিয়েশন অর্থাৎ চেঞ্জ। আমরা যখন মিওসিস কোষ বিভাজন পড়েছিলাম, তখন আমরা কি পড়েছিলাম, মিওসিস কোষ বিভাজনে একটা আমি ক্রোমোজোম আঁকছি, কি হয়েছিল, মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটিয়েছিলাম। ক্রসিং ওভার এই কায়োজোমা অঞ্চলে কি হয়েছিল, কায়োজোমা অঞ্চলে ক্রসিং ওভার ঘটেছিল, যার ফলে, এবং এটা প্যাকার্টিন উপদশায় ঘটে, এটা ইংরেজি অক্ষর এক্স অক্ষরের মতো দেখায়। ইংরেজি অক্ষর কিসের মতো দেখায়, এক্স অক্ষরের মতো দেখায়, এবং এর জন্য কিন্তু আসল ভেরিয়েশনটা আসে। তাহলে মিওসিস যদি না হতো তাহলে ভেরিয়েশন আসবে না। পৃথিবীতে দুটি জীব কখনোই অবিকল হতে পারে না, এমনকি একই পিতামাতার সন্তানের মধ্যেও কিছু বৈশিষ্ট্য আলাদা থাকবে, ইভেন দুটি যমজ সন্তানের মধ্যেও কিছু বৈশিষ্ট্য আলাদা থাকবে, এবং থাকতেই হবে, কারণ প্রকরণ এই কথাটাই বলে যে ভেরিয়েশন কিন্তু আসবেই। নেক্সট আমরা কিসে চলে যাচ্ছি, তাহলে এই যে ভেরিয়েশন যেটা হচ্ছে, তাহলে 3 প্রকারের সংগ্রামের জন্য এই ভেরিয়েশনটা হয়। আমরা যে এতক্ষণ পড়ছিলাম যে সংগ্রামগুলো, সেই সংগ্রাম কিন্তু এই 3 প্রকারের জন্য হচ্ছিল। তো কি কি আছে দেখে নিই আমি একবার। তাহলে 3 প্রকারের সংগ্রাম কিন্তু আমাদের দেখতে হবে, এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন কিন্তু একদিন খুব বড় একটা পরিবর্তনের
আভাস এনে দেয় এবং বড় একটা পরিবর্তন হতে থাকে। যোগ্যতমের উদ্বর্তন, অর্থাৎ এই যে প্রাকৃতিক নির্বাচন আমি পড়েছিলাম ঠিক তেমনই, মানে যার যোগ্যতা আছে সেই কিন্তু এক্সটিং করতে পারবে। এই যে এত বেকারত্ব, চাকরি হচ্ছে না, কিন্তু যারা যোগ্য তারা কিন্তু নিজের জায়গায় ঠিক এদিক ওদিক করে নিচ্ছে, কারণ তারা যোগ্য। এবং যোগ্যতমের উদ্বর্তন এইভাবেই ঘটে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ যে যোগ্য সে তার নিজের জায়গা কিন্তু সে দেখে নেবে, কারোর কথা ভাববে না। তাহলে জীবন সংগ্রামে লিপ্ত জীবগুলির মধ্যে যাদের দেহে ছোট ছোট সহায়ক অভিযোজনমূলক বৈশিষ্ট্য এসে দেয় তারাই জীবন সংগ্রামে জয়ী হয়, অর্থাৎ বেঁচে থাকার অধিকারী হয়। আবার কালক্রমে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, কারণ অন্যরা, আমি ধরো একটা এক্সাম্পল দিয়ে বলছি, আমার এখানে খুব গরম পড়ছে, কিন্তু আমি গরমটাকে সহ্য করার ক্ষমতা নিয়ে ফেলেছি, আমি অভিযোজন করতে শিখে গেছি, তাহলে আমার কি কোনো ক্ষতি হবে? আমার কষ্ট হবে না। কিন্তু যে গরম সহ্য করতে পারে না, সে যদি এখানে এসে থাকতে যায়, তার কিন্তু সে থাকতে পারবে না, তার অসুবিধা হবে, অসুস্থ হবে, এবং সে কিন্তু কালক্রমে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ এক্সটিংক্ট হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। একেই কিন্তু যোগ্যতমের উদ্বর্তন বলা হয়। তাহলে যোগ্যতমের উদ্বর্তন এই কথাটাই বলে যে যোগ্য সেই একমাত্র বেঁচে থাকবে কিসের মাধ্যমে? অভিযোজনমূলক, গঠনমূলক, বা এই যে ছোট ছোট অভিযোজন যে চেষ্টা করে অভিযোজিত হওয়ার, তার মাধ্যমে। বাদ বাকি কিন্তু প্রাণীরা কিন্তু মারা যাবে। এরকম একটা ছবি দিয়ে বোঝানো হয়েছে। এই ছবি থেকে কি বলা হচ্ছে? যে একটা দেওয়াল আছে, এবারে এই যে দেওয়ালটা আছে, আমি যদি বলি যে এখানে কি হয়েছে, এখানে হচ্ছে আগুন লেগে গেছে, এখানে কি হয়ে গেছে? আগুন লেগে গেছে, এখানে আগুন লেগে গেছে। এবারে এই আগুন যে লেগে গেছে, তাহলে এখান থেকে এই যে পশু পাখিগুলো আছে তারা কিন্তু যদি একমাত্র উপায় আছে, এই যে দেওয়ালটা আছে, এই দেওয়াল থেকে যদি তারা ভেদ করে যদি এদিকে আসতে চায়, যদি আসতে পারে তাহলে তারা বেঁচে থাকবে, আর যদি না পারে তাহলে তারা মারা যাবে। কিন্তু একমাত্র বাঘ বা দু একটা পোকামাকড় যারা কিন্তু এই দেওয়ালটা ভেদ করে আসতে পেরেছে, তাহলে যদি ডারউইনের ভাষায় এরা কিন্তু সব কি, এরাই কিন্তু যোগ্য। আর যারা আসতে পারেনি তারা কি হয়ে যাবে? এখানে তারা হয়ে যাবে অযোগ্য। নেক্সট পয়েন্টে চলে যাই। তো প্রাকৃতিক নির্বাচনবাদ আমরা আরেকবার পড়ে নিই। এখানে বলা আছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, অর্থাৎ যদি আমি বের দিক থেকে ধরতে চাই তাহলে এটা কিন্তু একদম VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। তাহলে আমি প্রাকৃতিক নির্বাচনবাদ নিয়ে আগে একটু পড়ার চেষ্টা করি যে কি বলা হয়েছে। আমি আগেই বলেছি ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ প্রকৃতি তাকে সিলেক্ট করে নেবে। ডারউইন তত্ত্বের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য, পরীক্ষায় যদি আসে লিখতে হবে কিন্তু, যে ডারউইনের সব থেকে মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি কোনটা? এই প্রাকৃতিক নির্বাচন। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল ভেদ বা অভিযোজনমূলক ভেদ সম্বন্ধিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় অধিক সুযোগ সুবিধা ভোগ করে, প্রকৃতি তাদের নির্বাচিত হলে অধিক সংখ্যায় বেঁচে থাকে বংশবিস্তার করে। অর্থাৎ যারা অভিযোজনকে কন্ট্রোল করতে পারবে, অভিযোজিত হতে পারবে, পরিবেশের সাথে মানাতে পারবে, প্রকৃতি তাদেরকে সিলেক্ট করবে। যারা মানিয়ে চলতে পারবে না, যারা পরিবেশের সাথে মানাতে পারবে না, তারা কিন্তু আস্তে আস্তে তারা কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। এবং এটাই কিন্তু প্রাকৃতিক নির্বাচনবাদ। প্রতিকূল ভেদ সম্বন্ধিত জীবেরা পরাজিত সৈনিকের মতো ধীরে ধীরে অবলুপ্ত হয়। অর্থাৎ যে পয়েন্ট আমি বলছিলাম যে অন্য ক্ষেত্রে কি হবে? যারা বেঁচে থাকতে চাইছে বা যারা অভিযোজিত হচ্ছে তারা বেঁচে থাকবে, কিন্তু বাদ বাকি যারা আছে তারা কিন্তু আস্তে আস্তে অবলুপ্ত হতে থাকবে। এটাই প্রাকৃতিক নির্বাচনবাদ। এবার হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি, অরিজিন অফ নিউ স্পিসিস। তাহলে একটি জীবগোষ্ঠীর মধ্যে অনুকূল প্রকরণগুলি পুঞ্জীভূত হবে, মানে এই যে প্রকরণটা হচ্ছিল ভেরিয়েশন, অর্থাৎ ছোট ছোট ভেরিয়েশন, এই ছোট ছোট ভেরিয়েশন থেকে একদিন বড় বড় ভেরিয়েশন কিন্তু চলে আসবে। তাই আমি আরেকবার দেখাচ্ছি একে। ধরো এই ছোট ছোট ভেরিয়েশন থেকে কিন্তু একটা বড় ভেরিয়েশন কিন্তু এখানে তৈরি হবে, বড় ভেরিয়েশন কিন্তু, এই ছোট ছোট ভেরিয়েশন কিন্তু একটা বড় ভেরিয়েশনে কিন্তু একটা সময় রূপ দিয়ে ফেলবে। তাহলে বিবর্তনের ফলস্বরূপ জীবজগতে নতুন প্রজাতির জন্ম হচ্ছে। কিভাবে? ধরো পূর্বপুরুষ ছিল, সেখান থেকে নতুন পূর্বপুরুষ কিভাবে হচ্ছে? তাহলে একটার পরে একটা ঘটছে, একবারে কিন্তু এই জিনিসগুলো ঘটে না। কি হচ্ছে? একটার পরে একটা কিন্তু এইগুলো ঘটছে, এবং একটার পরে একটা কিভাবে ঘটছে সেটা আমি দেখাচ্ছি। এখান থেকে ফার্স্ট এখানে এলো, নেক্সট এখান থেকে এখানে আসবে, তারপরে আবার এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে। সমস্ত জায়গায় কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র প্রকরণ ঘটছে। যদি প্রকরণ না ঘটতো তাহলে কিন্তু এই জিনিসগুলো হতো না।
তাহলে উদ্বংশীয় জীব থেকে অর্থাৎ পূর্বপুরুষ থেকে নতুন প্রজাতির উদ্ভব হচ্ছে কিসের সাহায্যে? একমাত্র প্রকরণের জন্য। কিসের জন্য? একমাত্র প্রকরণের জন্য। কিসের জন্য? প্রকরণের জন্য। কিসের জন্য? প্রকরণের জন্য। নেক্সট আমরা চলে যাচ্ছি, এবার বিবর্তন যে হয়েছে, বিবর্তন কেন হয়েছে? অত্যাধিক হারে বংশবৃদ্ধি, সীমিত সম্পদ। কেন বিবর্তনটা হয়েছে? আগে তো এত প্রাণী ছিল, কিভাবে তারা বিলুপ্ত হয়ে গেছে? আমরা অনেক বিলুপ্ত প্রাণীর কথা ছিলাম, চড়ুই পাখি এখন দেখতে পাচ্ছি না, বা ডোডো পাখি যেগুলো দ্বীপপুঞ্জে ছিল, এরকম আছে অনেক, একশৃঙ্গ গন্ডার, ঠিক আছে, কৃষ্ণসার হরিণ, এগুলো আমরা দেখা পাই না। আর কেন হচ্ছে? কারণ ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের কিন্তু অত্যাধিক হারে কি হচ্ছে? বংশবৃদ্ধি ঘটছে, অত্যাধিক হারে বংশবৃদ্ধি ঘটছে, এবং খাদ্যর সংখ্যাটা তো সীমিত। তাহলে তাদের মধ্যে কি হবে? এবারে জীবন সংগ্রাম শুরু হবে। তাহলে এবারে কিন্তু আসল খেলাটা এখান থেকে শুরু হবে। কিরকম খেলা? ফার্স্ট কিন্তু কি হবে? জীবন সংগ্রাম শুরু হবে। ফার্স্ট কিন্তু জীবন সংগ্রাম শুরু হচ্ছে। সেকেন্ড, জীবন সংগ্রাম যখনই শুরু হবে তাদের মধ্যে কিছু ভেদ বা প্রকরণ আসবে, অর্থাৎ কিছু চেঞ্জ আসবে। তারপরে কি হবে? নেক্সট, যোগ্যতমের উদ্বর্তন, অর্থাৎ যোগ্যতমের উদ্বর্তন বলি আর প্রাকৃতিক নির্বাচন বাড়ি, অর্থাৎ যারা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ যারা যোগ্য, প্রকৃতি তাদেরকে কি করবে? প্রকৃতি তাদেরকে কিন্তু নির্বাচন করবে। আর যারা যোগ্য নয় তাদেরকে কিন্তু প্রকৃতি থেকে কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। প্রকৃতি তাদেরকে বিলুপ্ত করে দেবে, এবং এর ফলে কি হবে? নতুন প্রজাতির উৎপত্তি ঘটবে। নতুন প্রজাতির উৎপত্তি, এই যে ফলাফল, এর ফলে কি তো তৈরি হবে? নতুন প্রজাতির যে উৎপত্তি সেটা ঘটবে। এবার আমরা চলে আসি ল্যামার্কবাদ ও ডারউইনবাদের মধ্যে যে কনফ্লিক্টটা হয়েছিল সেটা নিয়ে। তো ল্যামার্ক কি বলেছিল আমাদের? ল্যামার্ক আমাদের কি বলতে চেয়েছিল? ল্যামার্ক এটাই বলেছিল যে এই যে আমাদের জিরাফের যে গলা লম্বা হচ্ছে, একটা কি প্রজন্মের পরে প্রজন্ম হতে হতে তাদের গলা লম্বা হয়েছে। এটা কে বলছে? ল্যামার্ক বলছে। কিন্তু ডারউইন এখানে অন্য কথা বলছে। ডারউইন এখানে এটাই বলছে যে যেসব জিরাফগুলো ছোট সাইজে ছিল বা যারা গাছের নাগাল পেত না, তারা আস্তে আস্তে কি হয়ে গেছে? এক্সটিংক্ট হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। প্রকৃতি তাদেরকে নির্বাচন করেনি। আর যারা লম্বা গলাযুক্ত জিরাফ ছিল, প্রকৃতি তাদেরকে নির্বাচন করেছে। তাহলে এখানেই কিন্তু ল্যামার্কবাদ আর ডারউইনবাদের একটা কনফ্লিক্ট দেখা যাচ্ছে। এবং ডারউইন যেটা বলেছে, গ্রীবার ক্রমবিকাশ ঘটছে, এবং দীর্ঘ গ্রীবার যে স্বাভাবিক নির্বাচনের অনুকূল্য তাহলে কি যারা দীর্ঘ তারা কিন্তু এক্সটিংক্ট হচ্ছে না। দেখো, যারা দীর্ঘ তারা কিন্তু পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম কিন্তু চলে যাবে, কিন্তু এক্সটিংক্ট কারা হচ্ছে? এইগুলো, এরা কিন্তু এক্সটিংক্ট হয়ে যাবে। এরা এক্সটিংক্ট হয়ে যাবে। এরা আর কিন্তু থাকবে না, পরবর্তী প্রজন্মে এরা যাবে না, কারণ তারা তো খেতে পাচ্ছে না, তারা তো প্রাকৃতিক নির্বাচন বাদে তো বাদ পড়ে যাচ্ছে, তারা তো যোগ্য হয়ে দেখাতে পারছে না। এখানেই কিন্তু এইসব জিরাফদের কিন্তু সমস্যা হবে। এবার আমরা ডারউইনবাদ এতক্ষণ যে পড়লাম তার যদি আমরা একটা সংক্ষিপ্ত বিবরণ দিতে চাই, তাহলে যেটা দাঁড়াবে সেটা হলো পর্যবেক্ষণ আর সিদ্ধান্ত হিসেবে করা আছে। আমি এক এক করে বলছি। জীবের অত্যাধিক হারে বংশবৃদ্ধি ও খাদ্য বাসস্থানের ধ্রুবক, অর্থাৎ খাদ্যর বাসস্থান তো চেঞ্জ হচ্ছে না, উল্টা আরো কমে যাচ্ছে, ধ্রুবক থাকছে। তাহলে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম তখনই শুরু হচ্ছে। খাদ্য বাসস্থান কম, লড়াই করতে হচ্ছে যে কে ওই খাবারটা খাবে, কে ওই বাসস্থানে বাস করতে পারবে। পুরো মানুষের মতো, মানুষেরাও কি করে? জায়গা জমি নিয়ে ঝগড়া করে। তো আমাদের কিন্তু সমাজে বা আমাদের পরিবেশেও কিন্তু একই ঘটনা ঘটছে। তাহলে এই যে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, তার কারণ কি? এইগুলো পরীক্ষায় ঘুরিয়ে দিতে পারে যে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কেন হয়, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কেন হয়, সেই কোশ্চেন কিন্তু দিতে পারে। সেই কোশ্চেনের উত্তর কিন্তু এই দুটোই হবে, এটা মনে রাখতে হবে। তারপরে এই জীবদের ভেদ বা প্রকরণ কেন আসে? কি সব প্রজাতির সঙ্গে কি হচ্ছে? সব নিজেদের প্রজাতির সঙ্গে যুদ্ধ হচ্ছে, অর্থাৎ নিজেদের প্রজাতিগুলো মারা যাচ্ছে, কমে যাচ্ছে, অন্য প্রজাতির প্রকরণ বেশি দেখা যাচ্ছে। বিষম প্রজাতির সঙ্গে অর্থাৎ বিষম বানানটা এখানে ভুল আছে, একটু ঠিক করে নাও। ঠিক আছে। তাহলে বিষম প্রজাতির সাথে কি হচ্ছে? যেরকম আমরা মিউসিসে পড়েছিলাম যে একটা ক্রোমোজোমের সাথে আরেকটা ক্রোমোজোমের কি ঘটছিল? ক্রসিং ওভার ঘটছিল, এক্স অক্ষর ক্রসিং ওভার ঘটছিল, এবং তার ফলে কি হয়ে যাচ্ছিল? প্রকরণ আসছিল। এবারে কি আছে? জীবদের পরিবর্তন, অর্থাৎ যোগ্যতমের উদ্বর্তন। পরিবেশ যাকে সিলেক্ট করবে, যে যোগ্য সেই সিলেক্ট হবে। যোগ্যতমে জয়লাভ, অর্থাৎ যে যোগ্য সেই জীবিত থাকবে।
তারপরে প্রাকৃতিক নির্বাচনবাদ, একই গল্প, যোগ্যতমের উদ্বর্তনের মতোই, এবং এর ফলে কি হয়ে যাচ্ছে, নতুন যে প্রজাতি তার কিন্তু সৃষ্টি হচ্ছে। তো যেটা বলছি, শুধু কি ল্যামার্কের ত্রুটি ছিল, ডারউইনের কি ত্রুটি ছিল না? ল্যামার্কের ত্রুটি যেরকম ডারউইন ঠিক করেছে, বা ডারউইনের ত্রুটিও অনেক বিজ্ঞানী কিন্তু সেই জিনিসগুলো ঠিক করেছে। তো নয়া ডারউইনবাদ আর কিছুই নয়, ডারউইন যে কথাগুলো বলেছিলেন, যে নয়া ল্যামার্কবাদ কি ছিল, যে ল্যামার্ক কিছু কথা বলেছিল এবং ল্যামার্কের কথার ভিত্তি করে, ল্যামার্কের মতবাদের উপর ভিত্তি করে, ল্যামার্কের মতবাদকে পূর্ণতা দেওয়ার জন্য কিছু জিনিসকে আমরা কি মডিফাই করেছিলাম, সেই মডিফাই কিছু বিজ্ঞানী করেছিল। তো সেখানে নয়া ডারউইনবাদও সেম গল্প। বিজ্ঞানী ভাইসম্যান, দ্য ফ্রিজ, গোল্ডস্মিথ, হ্যালডেন, যেরকম ওপারিন হ্যালডেন, সেই হ্যালডেনের কথাই বলা হচ্ছে, প্রমুখ বিজ্ঞানীগণ ডারউইনের মতবাদকে নতুনভাবে বিশ্লেষণ করে, মানে নতুনভাবে মডিফাই করেছে। মতবাদগুলো একই আছে, একটু চেঞ্জ করা হয়েছে, উপনীত হয়েছে। তাকে কি বলা হচ্ছে, নয়া ডারউইনবাদ বা আধুনিক সংশ্লেষবাদ। তাকে কি বলা হচ্ছে, নয়া ডারউইনবাদ বা আধুনিক সংশ্লেষবাদ। প্রকৃতপক্ষে নয়া ডারউইনবাদ বলতে ওই সম্পর্কে এবং তার অনুগামীকৃত প্রাকৃতিক নির্বাচনবাদের কোনো মূল্যায়নকেই বোঝায়, অর্থাৎ তার মতবাদকেই বোঝানো হচ্ছে, একটু মডিফাই করা হয়েছে যাতে কোনো ভুল না থাকে। এদের মতে বিভিন্ন শক্তির একক কার্যকারিতার ফলে জীবের অভিযোজন সম্ভবপর হয় ও প্রাকৃতিক নির্বাচন অনেকগুলি শক্তির মধ্যে একটি। তাহলে প্রাকৃতিক নির্বাচনকে একটা শক্তি হিসাবে দেখা হচ্ছে। নয়া ডারউইনবাদে প্রাকৃতিক নির্বাচনকে কি হিসাবে দেখা হচ্ছে, একটা শক্তি হিসাবে দেখা হচ্ছে, একটা শক্তি হিসাবে দেখা হচ্ছে। একটা শক্তি হিসেবে দেখা হচ্ছে। নেক্সট আমরা যদি বলি ডারউইনবাদের কি কি ত্রুটি ছিল। ডারউইন ছোট ছোট প্রকরণের উপর বেশি গুরুত্ব দিয়েছিল, কিন্তু লক্ষ্য করা গেছে যে ওইগুলি বংশানুসরণ না ঘটে ওই ব্যক্তি এদের কোনো ভূমিকা নেই। তাহলে এটাও একটা ত্রুটি। তাহলে ত্রুটি নাম্বার ওয়ান। নেক্সট হচ্ছে ডারউইন কোষ ও জনন কোষের প্রকরণগুলিকে পৃথক করতে পারেন, অর্থাৎ ডারউইন কিন্তু ওপর থেকে দেখেছে, ডারউইন কিন্তু ছোট ছোট যে জনন কোষ বা মাতৃকোষ এদের যে তাদের প্রকরণগুলো কিন্তু আলাদা করতে পারেনি। নেক্সট, ডারউইন প্রকরণের উৎপত্তি সম্পর্কে কোনো ব্যাখ্যাও দিতে পারেনি। ডারউইন এই যে প্রকরণ হয়েছে, প্রকরণ তিনি দেখাচ্ছে, কিন্তু প্রকরণটা কোথা থেকে ঘটছে সেই প্রকরণের উৎপত্তি কিন্তু তিনি ব্যাখ্যা দিতে পারেননি। তাহলে এইগুলো কিন্তু ডারউইনের ত্রুটি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলেও নেক্সট দিন আবার আমরা অভিযোজন সম্পর্কে পড়বো।